আমাদের সম্পর্কে সফল রূপ দিতে সিফাতের বাবা মা আমাদের বাসায় আসবেন, কিন্তু ওনাদের আসার ঠিক 5 দিন আগে যখন জানতে পারলাম সিফাত আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না, আমি যেন নিজের কানে শোনা কথা বিশ্বাস করতেই পারছিলাম না। হুট করে কি এমন হয়ে গেল? কি সমস্যা হলো যে সে এমন কথা বলছে? কোনো সমস্যা হলে বলুক, আরও কিছুদিন সময় লাগবে। এমনিতেই তো 5 বছর অপেক্ষা করেছি, আরও না হয় অপেক্ষা করব। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অপেক্ষা। সেটা যদি কোনো প্রিয়জনের জন্য হয়, তাহলে ভিতরের ছটফটানিটা সেই মানুষটা ছাড়া আর কারোর বোঝার ক্ষমতা নেই। সিফাত সেটা না বলে সরাসরি আমাদের সম্পর্ক কেন ভেঙে ফেলতে চাইছে, সেটার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। আমার বাসার সবাই এতদিন পর খুশি। ওদের আগমনের জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে। ওনারা আসবেন বিয়ের পাকা কথা বলতে, এটাও আমার ঘরের সবাই জানে। কিন্তু হুট করে এমন কথা কোনো দিকদিশা পাচ্ছিলাম না। সিফাত নতুন জবে জয়েন করেছে, 8 মাস হলো। এই 8 মাসে সামনাসামনি খুব একটা দেখা করিনি আমরা। আমরা বললে ভুল হবে। আমি চেয়েছি, কিন্তু ওর সময় ছিল না। আমিও খুব একটা জোর করিনি। নতুন চাকরি, একটু গুছিয়ে নিক নিজের মতন করে, এমনটাই ভাবতাম। অনেক সময় ফোন ওয়েটিং পেলে অভিযোগ করলে শুনতাম অফিসের কাজের ফোন। আমি চুপ হয়ে যেতাম, কারণ আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসা দুটোই আছে। মাঝে মাঝে অভিমান করে কথা না বললে আমার জন্য সিফাতের রাগ ভাঙানোর কথাগুলো আমার ভীষণ ভালো লাগতো। বাচ্চাদের মতন কান ধরে সরি বলতো। কিন্তু আজকে বিকেলে সিফাত ভিডিও কলে আমার সাথে কথা শুরু করার আগে বলে সামনে পানি নিয়ে বসতে। যদিও আমার বিছানার পাশে পানির বোতল সবসময় থাকে, সে কি সুন্দর করে অকপটে বলে গেল যে আগামী সপ্তাহে ওর পরিবারের কেউ আসবে না। না আসার কারণ জানতে চাইলে তার উত্তরে ছিল, যেখানে তার মত নেই সেখানে ওর পরিবার গিয়ে কি করবে। কথাটা শোনা মাত্র আমার মনে হচ্ছিল এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন, এক্ষুনি ঘুম ভেঙে যাবে আমার। কিন্তু না, পানির বোতলটা আমার হাত থেকে আমার কোলে পড়ে গেল। আমার ড্রেস অনেকখানি ভিজে গেল। তাহলে যা শুনেছি তা সত্যি? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবুও গলা টেনে জানতে চাইলাম, তোমার মত নেই কেন? তুমি বুঝতে পারছো তুমি কী সব বলছো? এর থেকে তুমি আমায় মেরে ফেললেও এতটা কষ্ট হবে না আমার। বিশ্বাস করো রিয়া, তোমার প্রতি আমার আর কোনো টান কাজ করে না। তোমার ফোন কলে আমার আর আগ্রহ নেই। তুমি তোমার পরিবারের পছন্দে বিয়ে করে নাও। ওর এই কথাগুলো আমার কানে বজ্রপাতের মতন মনে হলো, যেন এক একটা শব্দ আমার বুক চিরে টুকরো টুকরো করে দিচ্ছে। ও কেন বুঝতে পারছে না ওর এই কথাগুলো আমাকে জ্যান্ত অবস্থায় মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে? তারপরেও বললাম, আমার প্রতি এত আগ্রহ হারিয়ে যাওয়ার কারণ কি নতুন কেউ? যদিও কথাগুলো লিখতে আমার আঙুল বারবার কেঁপে উঠছিল, যেন আঙুলের এক একটা জোড়া খুলে পড়ে যাবে এখনই। যার চারপাশে একটা মেয়েকেও সহ্য করতে পারতাম না, অথচ তার জীবনে অন্য কেউ, সেটা কল্পনা করাও আমার সাধ্যের বাইরে। সিফাত সম্মতি সূচক জবাব দিল মাথা নেড়ে। আরও কিছু হয়তো বলতে চাইছিল, আমি ফোন কেটে দিই। এই মুহূর্তে নিজেকে অস্তিত্বহীন মনে হচ্ছে। প্রচণ্ড রাগ হচ্ছে, কান্না পাচ্ছে আমার। কিন্তু আমি পাথরের মতন বসে আছি। এই মানুষটাকে পাওয়ার জন্য আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা বলেছি। আজ যদি কথা সবাই জানতে পারে, আমি কি করে মুখ দেখাবো? আমার ভালোবাসার প্রতি তো এতটুকু বিশ্বাস ছিল যে সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। যত ঝড় আসুক, সে হাতে হাত রেখে কথা দিয়েছিল। সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে ভুলে গেল? নাকি প্রতিশ্রুতি ভুলে যাওয়াই মানুষের ধর্ম? আমি আর 1 সেকেন্ডের জন্য কিছু ভাবতে পারছি না। আমার এতদিনের সাজানো স্বপ্ন কয়েক সেকেন্ডের ভিডিও কলে এভাবে ভেঙে দিতে পারে না। আমাদের ভবিষ্যৎ দিনগুলো কেমন কাটবে, প্রত্যেকটা দিনের কথা সাজিয়ে রাখা আছে আমার ডায়েরিতে। একে অন্যকে ভালো রাখার সব রকম ভালোবাসার মুহূর্তগুলো আঁকা হয়ে গেছে সেখানে। আমি সেন্টলেস হয়ে যাব এমন লাগছে। দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম। মাথার ওপর ঠান্ডা জল পড়তেই যেন মাথাটা ঝিনঝিন করে উঠল। আধ ভেজা কাপড়ে আবারও রুমে আসলাম। মনে হচ্ছে
আমার ভিতর থেকে কিছু একটা হারিয়ে গেছে। শরীরের কোনো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমার নেই, এরকম অচল লাগছে। আমি আবারও ঠান্ডা মাথায় ওকে ফোন দিলাম। না, ফোন অফ। অনলাইনে ঢুকতেই দেখি সে আমাকে ব্লক করেছে। সব জায়গায় আমাকে ব্লক করেছে। চোখের মধ্যে যে অশ্রুধারা অঝরে বইছিল তার নীরব সাক্ষী শুধু আমি। সে কেন এমন করলো? এই একটা প্রশ্নের স্পষ্ট জবাব আমাকে তাড়া করতে লাগলো। পরদিন তার অফিস অবধি আমি চলে গেলাম। না, সে দেখা করলো না। ঘন্টার পর ঘন্টা আমি ওয়েটিং রুমে বসে থেকেছি, তার দেখা পাইনি। আর মাত্র 4 দিন বাকি। আমি বাসায় কি বলবো? আর সেটা শোনার পর সবাই কি বলবে আমায়? গত 26 ঘন্টায় আমি পাগলের মতন হয়ে গেছি। না কাউকে বলতে পারছি, না নিজে সহ্য করতে পারছি। একটা পুরনো ফেসবুক অ্যাকাউন্ট বান্ধবীর কাছ থেকে জোগাড় করলাম। নতুন অ্যাকাউন্ট দেখলে সিফাত বুঝে যাবে। পুরনো সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে ওর কাছে রিকোয়েস্ট পাঠালাম। ঠিক 45 মিনিট পর অ্যাকসেপ্ট হলো। ওর টাইম লাইনে ঢুকতেই দেখি 22 ঘন্টা আগে ওর নতুন রিলেশনশিপ স্ট্যাটাস। সেখানে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা বয়ে যাচ্ছে কমেন্টে। ওর এক একটা পোস্ট যেন আমার অন্তরকে খঞ্জন দ্বারা আঘাত করছিল। একটা মানুষ কিভাবে পারে? ওর সাথে রিলেশনে থাকা মেয়েটা হ্যাট পাঠালাম। একদিন পর সেও অ্যাকসেপ্ট করলো। টুকটাক কথার ছলে বললাম দেখা করতে, ফ্রেন্ড হিসাবে। দেখা করার কথা তো বলে দিয়েছিলাম, ঠিক আসলে কি আদেও আমি কিছু বলতে পারবো? মানে আমি কি করছিলাম সেটা আমি নিজেও জানি না। বাসায় কারোর সাথে কোনো কথা বলি না, নিজের মতন চুপচাপ থাকি। বিকেলে বলে দিলাম মাকে। ওরা পরশু আসবে না। কবে আসবে সেটা জানতে চাইলে আমি মাটির দিকে তাকিয়েছিলাম। কোনো উত্তর দেওয়ার মতন অবস্থা ছিল না আমার। মেয়েটির সাথে কথা বলে জানতে পারলাম ওদের রিলেশনের 1 বছর হতে চললো। আরও জানতে পারলাম সিফাতের এই জব পাওয়ার সকল অনুপ্রেরণা আর সফল হওয়ার মধ্যমণি নাকি সে। সিফাত সেটা নিজের মুখেই ওকে বলেছে। আমি কথাগুলো শুনে নিস্তেজ হয়ে পড়ছিলাম বারবার। মানুষ এত পরিবর্তন হয় আমার জানা ছিল না। ওর সাথে গত 1 বছর রিলেশন হলে আমার সাথে 5 বছর কি এমনি এমনি কাটিয়েছে? ওর ইগনোরের সব ছবি আমার চোখে ভেসে উঠছিল বারবার। আজকে ওর এই অবস্থান তো গত 4 বছর আগে ছিল না। কিরকম অবস্থানে ছিল সে সেটা ভালো করেই জানে। সবাই বলে শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারী স্ত্রী হওয়ার যোগ্য। তাহলে আমার বেলায় এমন কেন হলো? আসলেই বইয়ের পাতার কথা, বাস্তবতার হিসেব আলাদা হয় বরাবর। আমার নির্ঘুম রাত, চোখের নিচে কালো দাগ, দিন দিন নিজের অযত্নের চাপ, সবার চোখ চট করে ধরা পড়ে যায়। সাথে পরিবারের কানাঘুষা। নিজের ভাইয়ের বউও যখন খোঁচা দিয়ে কথা বলে তখন গা শিউরে ওঠে। অথচ জবাব দেওয়ার মতন কোনো উত্তর আমার জানা নেই। বাবা নেই, ভাইয়ের সংসার, মা আছেন। আগে যতটা বিয়ের প্রস্তাব ফিরিয়েছি এখন তার অর্ধেক বিয়ের প্রস্তাবও আসে না। আর আমারও কাউকে আপন করে নেওয়ার মতন মানসিকতা নেই আর। মনে হচ্ছিল পৃথিবীর সবার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। সিফাতের পরিবারের সাথে কথা বলি। ওনাদের একথা যে বিয়ে করবে সে কথা ফিরিয়ে নিলে সেখানে ওনাদের কিছু করার থাকে না। সব কিছুই মিথ্যে যেন কেন বারবার ওর দিকে ফিরে যায় তা আমি জানি না, সত্যিই জানি না। হয়তো এটাই ভালোবাসার টান। কিন্তু এই ভালোবাসা জ্যান্ত পুড়িয়ে মারছে আমাকে। দিন রাতের হিসাব ভুলে গেছি। সপ্তাহ শেষে মাস কেটে যাচ্ছে তার খেয়াল নেই। কি খাচ্ছি তারও কোনো পাত্তা নেই। আদেও কি খাচ্ছি সেটাও জানি না। আচ্ছা, সিফাতের তো এমন হচ্ছে না। সে তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। দিন শেষে প্রতারকরাই ভালো থাকে, নিজের মতন থাকে, এটাই প্রমাণ। হয়তো আমি কোথাও কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছিলাম না। নিজের একটু স্বস্তির আঙিনা নেই। কষ্ট যেন আমাকে চেপে ধরেছে। আমি মুক্তি চাইছি সব কিছু থেকে। তখনই খোলা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগলাম। এত কষ্টের মাঝেও একটা প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে আমাকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। প্রত্যেকটা বার সব কিছু থেকে মুক্তির প্রার্থনা করতে লাগলাম। হয় তাকে আমার করে দাও, আর না হলে সব কিছু ভোলার মতন শক্তি দাও আমাকে। এরপর থেকে একটু পরিবর্তন আসলো আমার মাঝে। ভাবির মাঝেও আমাকে নিয়ে নতুন এক ভালোবাসার দেখা পেলাম। একটু বেশি খেয়াল রাখতে শুরু করলেন ভাবি। মা অসুস্থ, বিছানাতে।
তারপরেও বারবার আমাকে ডেকে কাছে বসিয়ে নীরবে চোখে জল ফেলেন। ভাবি আমাকে নতুন করে সাহস দেন পড়াশোনা শুরু করে জীবনটাকে গুছাতে বলেন। কিন্তু এসবে যে আমার মন নেই। মনে শান্তি পেলেও আমার মাঝে উঠে দাঁড়ানোর মতন কোনো শক্তি নেই। এক মনে আকাশ দেখতাম। ভাবি কিছু বাজার করতে বাইরে নিয়ে যাবে, আমাকেও নিয়ে যেতে চাইলেন। মার্কেটে ঢুকতেই যাদের সামনাসামনি হয়েছি, এই মুহূর্তে মনে হচ্ছে এটা দেখার থেকে মৃত্যু বরং আমার ভালোই ছিল। পাথরের মতন দাঁড়িয়ে রইলাম। বিধাতাকে বারবার বলছি এই মানুষটার মুখোমুখি যেন না করান। তাহলে এই প্রার্থনাটা রাখলেন না কেন উনি? ভাবি দোকানের একদম ভিতরে চলে গেছেন। আমি হুট করে সিফাতের হাতটা ধরে ফেললাম। কেন আমি ওর হাত ধরলাম আমি নিজেও জানি না। যে মানুষটিকে ভোলার এত চেষ্টা আজ, তাকে সামনে পেয়ে নিজেকে সামলাতে পারিনি। এটাই হয়তো ভালোবাসা নামক দুর্বলতা। সিফাত অনেকটা বিরক্ত হলেও আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। ওর চোখের চাওয়ায় তো কোনো ছলনা দেখিনি, নাকি আমি আমার অন্ধবিশ্বাসের পর্দা সেটুকু দেখতে দেয়নি? ওর সাথে লাল ড্রেস পরা মেয়েটা বলল, এভাবে রাস্তাঘাটে পরপুরুষের হাত ধরা কিছু মেয়েদের স্বভাব। কিভাবে পারে একটা মেয়ে অপরিচিত পুরুষের হাত ধরতে? আমি সেই কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। তবে আমাকে চিনতে মেয়েটির বেশি সময় লাগেনি। যদিও মাত্র একবার দেখা হয়েছিল, তারপরেই চিনতে পেরেছে। আমি সব নীরবতা ভেঙে বললাম, আজ যে মানুষটা তোমার, সেই মানুষটা আগে আমার ছিল। যদি বুঝতে পারো তাহলে বুঝে নাও। কথাটা বলার সাথে সাথে আমার চোখজোড়া ঝাপসা হয়ে আসলো। প্রচণ্ডভাবে চাওয়া মানুষটার হাত আমি ছেড়ে দিচ্ছিলাম। সামনাসামনি এই এক একটা সেকেন্ড যেন আমার পাহাড় সমান বোঝা নিয়ে বুকের ওপর ভর করলো। হাঁটুতে ভর দিয়ে বসে শুধু একটা প্রশ্ন করলাম, কেন এমন করলে? এই প্রশ্নটা মনে হয় হাজার হৃদয় ভাঙার আর্তনাদ। অকারণে হারিয়ে যাওয়া মানুষগুলোর প্রতি বুকের ভিতরে জমানো ক্ষতের ছটফটানি। যারা এই লাইনটা বলে তারা জানে কতটা ভিতর থেকে কষ্টের কুণ্ডলি নিয়ে মুখ দিয়ে উচ্চারিত হয় এই বাক্য। কাউকে না পাওয়ার চাইতে কতটা আপন করে পাওয়ার আর্তনাদ এটা। তোমাকে যা বলার বলেছি, তারপরেও এখানে এমন সিন ক্রিয়েট করার কি আছে? গড়গড় করে কত সহজে সিফাত কথাটা বলে মুখ ফিরিয়ে নিল। আরে আপু, নিজের চেহারা আয়নায় দেখেছেন? কোন অ্যাঙ্গেলে সিফাত আপনাকে পছন্দ করবে আর ভালোবাসবে? ওয়ান সাইডের ভালোবাসায় এত পাওয়ার আশা করতে নেই। অনেক ক্ষোভ নিয়ে সিফাতের দিকে তাকিয়ে বললাম, আজ আমার এই রূপের রহস্যের দায়ী কে? একটু বলবেন সিফাত সাহেব? আমার চোখের নিচে কালো দাগ, মুখে ব্রণ, আর এই অযত্নের দায়ভার কার? এক একটা দিন, এক একটা রাত কেমন কেটেছে তা তোমার বোঝার বাইরে হয়তো। আর সহ্য হচ্ছিল না। মুখ ফিরিয়ে নেওয়ার আগে বললাম, প্রতারকদের চেহারায় মিথ্যে সৌন্দর্য আর মায়া থাকে। যে চেহারার মায়া দিয়ে আর একটা মানুষের চেহারা শুধু না, পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। ওদের মুখের বুলি মিথ্যে, প্রতিশ্রুতি মিথ্যে, বাহ্যিক সৌন্দর্য মিথ্যে, আসলে পুরো মানুষটাই মিথ্যে। প্রতারকদের চেহারা এমনটাই হয়। কথাগুলো বলার সময় গলা ভেঙে আসছিল, তারপরেও নিজের ভেতরের দগ্ধতা প্রকাশ করেও যেন একটু হালকা লাগছে। ভাবিকে চুপচাপ হাত ধরে টেনে বাড়ি ফিরলাম। কতটা কষ্ট হচ্ছিল বুকের ভিতর তা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। না পাওয়ার স্বপ্নের ভিড়ে আমি আর নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার জীবনে প্রথম ছিলাম না সেটা ঠিক। ওর প্রথম পছন্দের মানুষটির বিয়ে হয়ে যায় সিফাত যখন নিউ অনার সেকেন্ড ইয়ারে, তখন আমি তাকে একদম ভেঙে গুড়িয়ে যাওয়া অবস্থায় পেয়েছিলাম। ওর সব অভ্যাসের সঙ্গী হয়ে পড়ে আমি। যদিও পরিচয়ের 2 বছর পর সে আমাকে আগে প্রপোজ করে, তখনও আমি তাকে প্রশ্ন করেছিলাম অতীতকে সাথে নিয়ে চলবে না তো? সে সহাস্য মুখে জবাব দিয়েছিল, আরে বাচ্চাকালের প্রেম ওটা, আবেগে হারিয়ে যাওয়া স্রোতে তুমিই আমাকে বাঁচতে শিখিয়েছ। হয়তো কোনো ভালো কাজের উপহার স্বরূপ পেয়েছি তোমাকে। এক জীবনে এর চেয়ে বিশেষ কিছু নেই আমার আর চাওয়ার। ওর প্রতিটা কথার শব্দে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম তার সাথে। খুব করে চেয়ে বসেছিলাম তাকে, তাই হয়তো পাওয়া হয়নি। খুব করে চাওয়া জিনিসগুলোই পাওয়া হয় না আমাদের, আর পেলেও হয়তো হারিয়ে যায়। কোনো রকম বাসায় ফিরে দরজা লাগিয়ে কান্না করতে থাকি। যত দূরে সরে যেতে চাই, স্মৃতিগুলো ততই কাছে টেনে নেয় আমায়।
আচ্ছা, মানুষগুলো যখন চলে যায় তাহলে স্মৃতিগুলো সাথে নিয়ে যায় না কেন? তাহলে হয়তো এত অসহ্য কষ্ট হতো না। বারবার ওর মুখ ফিরিয়ে নেওয়ার দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে, আর বুকের ভেতর উত্তাল সমুদ্রের ঢেউ ওঠে। আমি শান্ত হতে পারি না, শান্তি খুঁজি। একটা রাত শান্তিতে ঘুমানোর জন্য ছটফট করি। কত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছি হিসাব নেই। রাতের আঁধারে জমে থাকা অব্যক্ত কথাগুলো বারবার পুড়িয়ে মারে। শুধু মন থেকে চেয়েছি সব কিছু যেন ভুলে যাই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা শুরু করলাম। ঘরের কাজের সাথে অনলাইন কোর্সে ভর্তি হয়ে গেলাম। নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখতে চেষ্টা করি। ঠিক তবে মেঘে ঢাকা সূর্য জানে তার ভিতরে কতটা উত্তাপ জমা থাকে। কিন্তু ওই কোর্সে ভর্তি হওয়ার পরপরই আমার ভিতরকার সেই উত্তাপগুলো শীতল হতে লাগলো। ধর্মীয় বিষয়ে জ্ঞান আর সেগুলোর আমল করে জীবনে অন্যরকম এক শান্তি অনুভব করতে লাগলাম। সেখানে স্টাডি করার সুবাদে এক আপুর সাথে ভালোই সম্পর্ক হয় আমার। জীবনে একজন সঠিক পথ অনুসন্ধানকারী বন্ধু কতটা প্রভাব ফেলে তা আমার আগে জানা ছিল না। আস্তে আস্তে প্রায় রেগুলার ফোনে কথা হতো। বাসায় মা অসুস্থ, ভাবি প্রেগনেন্ট থাকায় মোটামুটি সব কাজের ভার আমার ওপর ছিল। আমি সব করতে যেন হাঁপিয়ে উঠছিলাম। ভাবি ঠিক সেটা খেয়াল করেছেন আমি না বললেও। তিনি তার এক দূর সম্পর্কের খালাতো বোনকে বাসায় আনেন। ওই বোনের পারিবারিক অবস্থা ভালো ছিল না, স্বামী ছেড়ে চলে গেছে। 5 বছরের একটা মেয়ে আছে। 1 সপ্তাহ পর পর বাড়ি গিয়ে 2-1 দিন থেকে আসে মেয়েটার সাথে। ভালোবাসার টানে পালিয়ে বিয়ে করেছিল ঠিক, তবে বিয়ের পর নাকি সেই ভালোবাসার দেখা মেলেনি জীবনে। ভালোবাসা কিভাবে শারীরিক মানসিক অত্যাচারের রূপ নেয় তা শুনে শিউরে উঠেছিলাম বারবার। এসব সহ্য করতে না পেরে সে চলে আসে সব কিছু ছেড়ে মেয়েকে নিয়ে। ও বারবার বলতে থাকে, জানেন আপা, আমি বারবার বিয়ের আগের মানুষ আর পরের মানুষ দুটোকে মেলাতে চাই, কিন্তু পারি না। আমিও বললাম ওটা ভালোবাসা ছিল না, মোহ ছিল। তাই মোহটা নিজের কাছে পেয়ে যাওয়ার পর তার আর সেই ঘোর কেটে গেছে। সাথে মনে মনে বলতে লাগলাম আমার সেই ভুল মানুষের ঘোর যেন কেটে যায়। আর কেটেও গিয়েছিল অনেকটা। তামান্নাকে দেখে অন্তত নিজের এইটুকু সান্ত্বনা দিতে পেরেছি, হয়তো কোনো পুণ্যের ফলে সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছিলেন, ওর মতন অবস্থার সম্মুখীন করেননি। যতই এইসব নিয়ে ভাবতে লাগলাম ততই শুকরিয়া জ্ঞাপন করতে লাগলাম ওপরওয়ালার কাছে। আর আরও স্রষ্টার নৈকট্য লাভের প্রয়াসে নেমে পড়লাম। বিশ্বাস করতে লাগলাম যা কিছু হয় ভালোর জন্য হয়। আজ যদি এতটুকু না হতো তাহলে হয়তো সৃষ্টিকর্তাকে চেনার এতটুকু বোঝারও সুযোগ হতো না আমার। হ্যাঁ, ছোটবেলায় আমরা ধর্মীয় শিক্ষা সবাই পাই ঠিকই, তবে নিজের জীবন দিয়ে অনুধাবন করে স্রষ্টাকে স্মরণ করার অনুভূতিটাই আলাদা। বড় অমৃতের মতন লাগে, এর চেয়ে আপন আর কিছু নেই এমন মনে হয়। আমি আমার সব অনুভূতি আপুর সাথে শেয়ার করতাম। একদিন হুট করে আমার বাসায় চলে আসলেন আপু। শুধু আপু না, ওনার বাবা মাও। আমি অনেকটা অবাক হলেও আপু আমায় সব বুঝিয়ে বলেন। আমি তখন ঠিক কী বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আপু যেমন একজন দিনদার অমায়িক মানুষ, ওনার পরিবারও তেমন। আঙ্কেল মাকে যখন বলছিলেন আপনার মেয়েকে আমি আমার মেয়ে করে নেওয়ার প্রস্তাব নিয়ে এসেছি, আমার চোখের কোণ বেয়ে এক অজানা কারণে জল গড়িয়ে পড়ল। বুঝলাম না। মা বললেন এভাবে কেউ চাইতে আসলে তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। এই সহজ সরল কথাগুলো এত ভালোবাসার সম্মান লুকিয়ে আছে যা বলার মতন শব্দ আমার জানা নেই। ভাবি আবারও আমার মাথায় হাত রেখে বললেন, এমন কপাল নিয়ে সবাই আসে না, নিশ্চয়ই ওপরবালা কষ্টের পর সুখ দেন। ছেলে কি করে সেটা আমি জানি না, তবে এমন একটা পরিবারের ছেলে কখনোই খারাপ হতে পারে না, এটুকু বিশ্বাস হয়ে গেছিল আমার। আমি উপলব্ধি করতে লাগলাম মানুষকে আবার বিশ্বাস করতে পারছি, এমনকি না দেখেও বিশ্বাস করতে পারছি দেখে আরও অবাক হলাম। এর 2 দিন পর ছেলে আসলো বাসায় সবাইকে নিয়ে আংটি পরাতে। ছেলে ইঞ্জিনিয়ার, ভালো জব করে। প্রথমবার যখন চোখ তুলে তাকিয়েছিলাম কোনো এক সুন্দর চেহারা যেন আমার মনে গেঁথে গিয়েছিল। আপু তখন বলেছিলেন, পরিবারকে শুধু ভালোবাসা দিয়ে বেঁধে রেখো, আমার আর কিচ্ছু লাগবে না বোন। আমিও হাত ধরে ভরসা দিয়েছি। হবু বর আর আমি একা কথা বলতে ছাদে চলে গেলাম।
একটা মানুষ কিভাবে এত গুছিয়ে কথা বলতে পারে তাই ভাবছিলাম আমি, যখন আমার হবু বর আদিব বললেন হবেন আমার ইহকাল পরকালের সফর সঙ্গী। আমি কি বলে মানুষটাকে আঁকড়ে ধরবো বা কি বলবো এই মুহূর্তে যেন আমি বোবা হয়ে গেছি। অতি সুখে মানুষ বাকরুদ্ধ হয়ে যায় মনে হয়। আমি আরও একবার অঝরে কাঁদতে লাগলাম, তবে সে কান্নার সুখের কান্না। এমন পরশ পাথর দান করেছেন আমায়, বিধাতা আমাকে 2 হাত ভরে দিয়েছেন, একদম কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। ভাবি সত্যিই বলেছিলেন সবাই এমন ভাগ্য নিয়ে আসে না। আমি এত সৌভাগ্য নিয়ে এসেছি দুনিয়ায়। হুট করে বৃষ্টি শুরু হলো, আমার সব কষ্ট কান্না হয়ে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। আসলেই পবিত্র সম্পর্কের মানুষ পবিত্রতা আর পুণ্য নিয়ে আসে জীবনে। আমার জীবন তো শেষ হয়নি, বরং এক নতুন জীবনে শুরু হয়েছে মাত্র। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।